সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। গত 12 ঘণ্টার ঘটনাপ্রবাহ যদি এক শব্দে বলতে হয় তাহলে তা হল শ্বাসরুদ্ধকর। কারণ এই সময়ের মধ্যেই ইউক্রেন যুদ্ধ নতুন করে এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে কূটনীতি, সামরিক বাস্তবতা, নেতৃত্বের দ্বন্দ্ব এবং শীতকালীন ধ্বংসযজ্ঞ একসঙ্গে মিলিত হয়ে গোটা পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলেছে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গোপন অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব আলোচনা চলছে সেগুলো থেকেই স্পষ্ট যে ওয়াশিংটন এখনও বিশ্বাস করে ভূখণ্ড সংক্রান্ত সবচেয়ে স্পর্শকাতর ইস্যুতেও কোনো না কোনো সমঝোতা সম্ভব, যদিও বাস্তব মাঠ পর্যায়ের চিত্র সেই আশাকে বারবার প্রশ্নের মুখে ফেলছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব উমারভ এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান গণতাবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ভিটকভ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের দীর্ঘ আলোচনা থেকে মার্কিন কর্মকর্তারা ইতিবাচক ইঙ্গিত পেলেও এই আলোচনাগুলোর ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত তা ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক বাস্তবতা খুব পরিষ্কারভাবে সামনে এনে দিয়েছে। মার্কিন কর্মকর্তারা রাশিয়া ও ইউক্রেনের প্রকাশ্য অবস্থানকে আপাতদৃষ্টিতে আপসহীন মনে করলেও পর্দার আড়ালে এখনও সমাধানের সম্ভাবনা দেখছেন, এমনকি সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড সম্পর্কিত বিষয়েও। এই প্রেক্ষাপটেই মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি একাধিক যুদ্ধ মীমাংসার দাবি করে ইউক্রেনকে পরবর্তী তালিকায় ইঙ্গিত দেন, তার কেবল রাজনৈতিক বক্তব্যই নয় বরং বিশ্বকে জানিয়ে দেওয়ার চেষ্টা যে ওয়াশিংটন নিজেকে এখনও এই সংঘাতের নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু ইউক্রেনের অভ্যন্তরে তাকালেই বোঝা যায় বিষয়টি এতটা সরল নয়। ভলোদিনের জেলেন্সকি রাষ্ট্রপতি হলেও যুদ্ধ ও শান্তির প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্তের বাস্তব ভার যার হাতে, তিনি হলেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলেকজান্ডার সিরস্কি। যুদ্ধক্ষেত্রে আদেশ কার্যকর হয় তার নির্দেশেই, এবং সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার বক্তব্য কার্যত সমঝোতার সম্ভাবনায় বড় এক ধাক্কা দিয়েছে। সিরস্কি স্পষ্ট ভাষায় বলেছেন, ভূখণ্ড ছেড়ে দেওয়া মানেই আত্মসমর্পণ, আর আত্মসমর্পণের জন্যই তো ইউক্রেন যুদ্ধ করছে না। তার মতে ন্যায্য শান্তি মানে কোনো পূর্বশর্ত ছাড়া শান্তি, বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়া নয়, কোনো ভূমি ছেড়ে দেওয়া নয়। এই অবস্থান প্রকাশ্যে জানানোর মাধ্যমে তিনি মূলত স্পষ্ট করে দিয়েছেন যে যদি রাজনৈতিক চাপে জেলেন্সকিকে আপোস করতে বাধ্যও করা হয়, সামরিক নেতৃত্ব সেই সিদ্ধান্ত বাস্তবায়নে অনিচ্ছুক হতে পারে। এমনকি প্রয়োজনে নেতৃত্ব বদলের সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যায় না, সেটিও এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তা। অন্যদিকে মস্কো নিজের অবস্থানে অনড়। ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কিয়েভ যদি রাশিয়ার শান্তি পরিকল্পনার শর্ত প্রত্যাখ্যান করে তাহলে বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে। রাশিয়ার ভাষায় শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য অর্জন সম্ভব না হলে তারা সামরিক উপায়ে নিজেদের স্বার্থ নিশ্চিত করবে। অর্থাৎ কূটনৈতিক আলোচনার আড়ালে বাস্তবে দুপক্ষই প্রস্তুত রয়েছে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য। আর এই সংঘাতের সবচেয়ে নির্মম রূপটি ফুটে উঠেছে গত রাতের ভয়াবহ হামলায়। 5 ও 6 ডিসেম্বরের মধ্যরাতে রাশিয়া ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটি ব্যাপক আক্রমণ চালিয়েছে, যা স্পষ্টতই শীতকালীন যুদ্ধের সূচনা নির্দেশ করে। আগের কয়েকদিন ধরে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা ও ক্লান্ত করার যে কৌশল রাশিয়া নিয়েছিল, এই হামলা তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। ইউক্রেনীয় সূত্রগুলো জানিয়েছে মোট 704টি আকাশযান নিক্ষেপ করা হয়, যার মধ্যে 615টি ভূপাতিত হলেও প্রায় শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে, বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয়। কিয়েভ, চেরনিহিভ, লোভিভ, ওডেসা, জাপোরিনিজিয়া, দিনিপ্রোপেট্রোভস্ক, নিকোলায়েভ ও খার্কিভ অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতিগ্রস্ততা হয়েছে। ফাস্তিভের রেলওয়ে স্টেশন, যা পশ্চিম ও পূর্ব ইউক্রেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক সংযোগ, কার্যত ধ্বংস হয়ে গেছে। ফলে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্রিভয়ে রোগের বিদ্যুৎ কেন্দ্রে হামলা, খেরসনের জ্বালানি অবকাঠামোয় গোলাবর্ষণ কিংবা ড্রোন হামলার দৃশ্যগুলো প্রমাণ করে যে রাশিয়া এবার সরাসরি শীতের মধ্যে ইউক্রেনের শক্তি কাঠামো ভাঙার পথে এগোচ্ছে। এই হামলাকে অনেক বিশ্লেষকই 2025-26 সালের শীতকালীন আক্রমণের প্রথম অধ্যায় হিসেবে দেখছেন, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলতে পারে, একই সঙ্গে সামরিক সক্ষমতাকেও চাপের মুখে ফেলবে। মাঠ পর্যায়ের পরিস্থিতির দিকেও তাকালে দেখা যায় এক জটিল ও রক্তক্ষয়ী চিত্র। জাপোরিরিজিয়া অঞ্চলের মালোটোখোমাচকা এলাকায় ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে পরিস্থিতি বদলেছে। কিছুদিন আগেও রুশ নিয়ন্ত্রণের দাবি থাকলেও সাম্প্রতিক ভিডিও ও নিরপেক্ষ মানচিত্রকারদের তথ্যে দেখা যাচ্ছে গ্রামের বড় অংশ আবার ইউক্রেনের দখলে ফিরে এসেছে। এটি দেখাচ্ছে যে কিছু কিছু ফ্রন্টে এখনও ইউক্রেন প্রতিরোধ ও পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। তবে পূর্ব জাপোরিরিজিয়া অঞ্চলে রাশিয়ার অগ্রগতি আরও উদ্বেগজনক। গুলিয়াইপল শহরের দিকে এগিয়ে তারা আশেপাশের অবশিষ্ট এলাকা দখল করে শহরটিকে কার্যত অর্ধবেষ্টিত করে ফেলেছে এবং গুরুত্বপূর্ণ আর-85 সড়ক বিচ্ছিন্ন করার খবর পাওয়া যাচ্ছে। নোভোপাভলোভকা এলাকায় ইউক্রেনীয় পাল্টা আক্রমণ অস্থায়ী সাফল্য দেখালেও সামগ্রিকভাবে রুশ বাহিনীর চাপ কমেনি। দোনেৎস্ক অঞ্চলের পোক্রভস্ক ও মিরনগ্রাদ এলাকায়
পরিস্থিতি আরও ভয়াবহ। মানচিত্রে বারবার পরিবর্তন আসছে, কারণ বাস্তবে নিয়ন্ত্রণ রেখা দ্রুত সরে যাচ্ছে। মিরনগ্রাদকে অনেক বিশ্লেষকই এখন একটি বিশাল কিলজোন হিসেবে বিবেচনা করছেন, যেখানে ইউক্রেনীয় সেনারা আটকে পড়েছেন। পিছু হটার পথ সীমিত, পালানোর সুযোগ ক্রমসংকুচিত। অনুমান করা হচ্ছে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই শহরটির পতন ঘটতে পারে, যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে। একই সঙ্গে রাশিয়া দোব্রোপোলিয়া ও আশেপাশের এলাকায় রেলওয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যাতে ভবিষ্যৎ আক্রমণের জন্য শক্ত অবস্থান গড়ে তোলা যায়। কনস্ট্যান্টিনভকা ও সিভার্স্কোর দিকেও ধীরে কিন্তু ধারাবাহিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সিভার্স্কোর পূর্বাংশ ইতিমধ্যেই রুশ নিয়ন্ত্রণে চলে যাওয়ার তথ্য থেকে বোঝা যায় কয়েক সপ্তাহের মধ্যে পুরো শহর নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে। লিমান ও কুপিয়ানস্ক দিকগুলোতে তুলনামূলক কম পরিবর্তন হলেও কুপিয়ানস্কোর পশ্চিমাংশে ইউক্রেনীয় পাল্টা আক্রমণ প্রমাণ করছে যে সব ফ্রন্টেই পরিস্থিতি একরকম নয়। অরেখভ, কুপিয়ানস্ক ও দিনিপ্রোপেট্রোভস্ক দিকগুলোতে ইউক্রেনের সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ পাল্টা আঘাত দেখাচ্ছে যে সম্পূর্ণভাবে প্রতিরোধ ভেঙে পড়েনি। তবুও সামগ্রিক চিত্র বলছে রাশিয়া ধীরে ধীরে কিন্তু পরিকল্পিতভাবে চাপ বাড়াচ্ছে, বিশেষ করে জ্বালানি নবকাঠামো ধ্বংস করে শীতকে নিজের পক্ষে ব্যবহার করার কৌশল নিচ্ছে। কূটনৈতিক আলোচনায় সম্ভাব্য সমঝোতার কথা যতই বলা হোক না কেন, বাস্তব যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্তগুলো এখনও গোলা, ড্রোন, ক্ষেপণাস্ত্র আর বন্দি পরিবর্তনের মাধ্যমেই লেখা হচ্ছে। এই যুদ্ধ শুধু দুটি দেশের নয়, এটি নেতৃত্ব, দৃঢ়তা, কৌশল ও মানুষের সহনশীলতার যুদ্ধ, যেখানে প্রতিটি রাত নতুন অনিশ্চয়তা নিয়ে আসে এবং প্রতিটি ভোর নতুন ক্ষতির হিসাব যোগ করে। প্রিয় দর্শক, এই বাস্তবতায় স্পষ্ট যে আগামী সময় ইউক্রেন যুদ্ধের জন্য আরও কঠিন, আরও রক্তক্ষয়ী এবং আরও সিদ্ধান্তমূলক হতে যাচ্ছে, যেখানে কথার টেবিল আর যুদ্ধের মাঠ একসঙ্গে হলেও শেষ পর্যন্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে শক্তির ভারসাম্য ও মানুষের সহ্য করার ক্ষমতা।